বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আসলে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যদি তোমাদের পরীক্ষা আরম্ভ হয়, তাহলে হয়তো তোমাদের হাতে এখন থেকে সময় আছে 5 থেকে 6 মাস। আর আমরা জানি এই 5 থেকে 6 মাস কিন্তু আমাদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের সংকট এবং এই সহিংসতার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় হয়তো তো সেভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে পারতেছ না। যাই হোক, স্কুল কলেজ বন্ধ থাকুক বা খোলা থাকুক, প্রিপারেশন কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমার ভবিষ্যতের চিন্তা তোমাকে করতে হবে এবং তোমার ভালো রেজাল্টের চিন্তা তোমাকে করতে হবে। তুমি যদি খারাপ রেজাল্ট করো, তাহলে এই দায়ভার কিন্তু কেউ নিবেন। বরং তুমি খারাপ রেজাল্ট করার কারণে ভালো কলেজ পাবে না, অথবা ভার্সিটি বা অন্য কোনো ভালো প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি হতে পারবে না। তাই যেই সময়টা এখন চলতেছে, সেই সময়টার মধ্যে অবশ্যই তোমরা ঘরে বসে ভালোভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। আমরা আশা করি দেশের পরিস্থিতি ভালো হলে অবশ্যই স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তোমাদের সেই প্রস্তুতিটাকে আরো গতি সম্পূর্ণ করার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত এখন ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং অন্যান্য উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জ এবং টেবিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেগুলি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এতে অবশ্যই উপকৃত হবে। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ মডেল কুইশন, বোর্ড কুইশন সলিউশন, রুলস ইত্যাদি বিষয়ে আপডেট পেতে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশনটা অন করে রাখবে এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবে। এতে আশা করি তোমরা সকলে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ পেসিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 26 মার্কস। এই পেসিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই পেসিসটা বাংলা অর্থ সহকারে এবং এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর, টেবিল, রিয়ারেঞ্জ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করবে। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 26শে মার্চ হয় আমাদের স্বাধীনতা দিবস। ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড। এই দিনটা উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি। আমাদের দেশে এই দিনটা প্রতি বছর উদযাপন করা হয় উইথ গ্রেট ইনথিউজিয়াম অ্যান্ড ফারভার। গভীর উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটা আমাদের দেশে প্রতি বছর উদযাপন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে। এটা হয় একটা জাতীয় ছুটির দিন। অল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপস, দোকানপাট অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা রিমেইন ক্লোজ অন দিস ডে। এই দিনে বন্ধ থাকে। দ্য ডে বিগান্স উইথ এ 31 গান স্যালুট। এই দিনটা শুরু হয় 31টা ধূপ ধ্বনির মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলায়, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অব দ্য নেশন, জাতির পক্ষ থেকে, প্লেস ফ্লোরাল রিথ, পুষ্পস্তবক অর্পণ করেন, অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। দেন আদার লিডার, তারপর অন্যান্য নেতা, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল, ডিপ্লোমেটস, কূটনৈতিক বৃন্দ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধারা, পে হোমেজ টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পিপল ফ্রম অল ওয়ালস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষ, অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সেখানে র্যালি এবং মিছিল নিয়ে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম থ্রু আউট দ্য ডে, সারাদিন যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। হাইলাইটিং, উপস্থাপন করা হয় বা দেখানো হয়, দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের সেই বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগগুলো এই 26শে মার্চে বিভিন্ন কর্মসূচিতে দেখানো হয়। দ্য কান্ট্রি অলসো উইটনেস,
দেশকে অবশ্যই সুসজ্জিত করা হয় স্পেকটেকুলার প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস। দেশটাকে সুসজ্জিত করা হয় বিভিন্ন প্যারেড ফোর্সেস দ্বারা, বর্ডার গার্ড, পুলিশ, আনসার অ্যান্ড দ্য বিডিপি, মানে ভিলেজ ডিফেন্স পার্টি। এই বর্ডার গার্ড, পুলিশ, আনসার এবং এই ভিলেজ ডিফেন্স পার্টি বা গ্রাম প্রতিরক্ষা দল যারা, তাদেরকে দ্বারা দেশটাকে সুসজ্জিত করা হয় at the National Parade Ground near the National Parliament, জাতীয় স্মৃতিসৌধের কাছে এই ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকলে উপস্থিত হয়। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্লস গাইড টেক পার্ট, স্কুলের শিশুরা এবং স্কাউট গার্লস গাইডরা অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করে। টু এন্টারটেইন থাউজেন্ড অফ স্পেকটেটর্স, হাজার হাজার দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য। এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান অলসো অর্গানাইজ, শিক্ষা প্রতিষ্ঠান অবশ্য আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, তাদের ব্যক্তিগত বা নিজস্ব কর্মসূচির আয়োজন করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান। স্পোর্টস মেচ অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, এই দিনে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়। ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, আর তার মধ্যে সবচেয়ে উত্তেজনাকর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় অল মেজর পাবলিক বিল্ডিংস, সকল সরকারি ভবনগুলো আর ইলুমিনেটেড, আলোকিত করা হয় উইথ এ কালারফুল লাইটস, বিভিন্ন রঙের লাইট দ্বারা সুসজ্জিত করা হয় বা আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন, এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোল কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিমিলার ফাংশন আর অলসো অ্যারেঞ্জ, একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য জায়গাতেও এই একই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা হচ্ছে আমাদের এই প্যাসেজটা, খুব ইম্পর্টেন্ট। এখন চলো আমরা আমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করি। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস, এখানে বিকল্পগুলো থেকে অবশ্যই সঠিক উত্তরটা বাছাই করতে হবে। ইলুমিনেট স্ট্যান্ডস ফর, আলোকিত বলতে কি বোঝায়? আলোকিত বলতে বোঝায় লাইট, আলো। হোল্ড কালচারাল ফাংশন অন 26 মার্চ, 26শে মার্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কারা? এটা উত্তর হচ্ছে বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি। তারপরে ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ, বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয় টু দ্য স্পেকটেটর, দর্শনার্থীদের কি করার জন্য? এটা সঠিক উত্তর হবে অ্যামাউস, আনন্দ দেওয়ার জন্য। এখানে অ্যানয়ত, বিরক্ত করা, ইরিটেট, উত্তেক্ত করা, এগুলো হবে না, এটা হবে অ্যামাউস, আনন্দ দেওয়ার জন্য। হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের লেখকের প্রধান উদ্দেশ্য কি? এটা সঠিক উত্তর হবে 1 নাম্বার, টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এই স্বাধীনতা দিবস উদযাপন করার দেখানোটাই। তারপর ই নাম্বার, ইনথিউজিয়াম মিন্স, ইনথিউজিয়াম বলতে কি বোঝানো হয়? এটা হবে 4 নাম্বার, জিল, জিল হচ্ছে আগ্রহ, ইনথিউজিয়াম হলো গভীর আগ্রহ বা উৎসাহ। 26 মার্চ ইজ অবজার্ভ ইন, 26শে মার্চ উদযাপন করা হয় কিভাবে? এটা হবে 3 নাম্বার, বিফিটিং ম্যানার, উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এই 26 মার্চ উদযাপন করা হয়। আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব হচ্ছে 3 নাম্বার, ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। আমরা 2 নংয়ের প্রশ্নগুলো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো যদি একটু লক্ষ্য করি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের এই স্বাধীনতা দিবসের তাৎপর্য বা গুরুত্বটা কি? এটা এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে, প্রশ্নটা অবশ্যই আগে সুন্দর করে সাজাতে হবে, তারপর পেসেজ থেকে আমাদের উত্তরটা লিখতে হবে। আমরা এটা সাজাতে পারি এভাবে, দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ, আমাদের এই স্বাধীনতা দিবসের গুরুত্ব বা তাৎপর্য হয়, এভাবে সাজিয়ে আমরা পেসেজ থেকে উত্তরটা দেব। গুরুত্বটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব এবং এই দিনটা 31টা তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। তবে বি নাম্বার, হাউ ডু উই পে হোমেজ টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি আমরা কিভাবে সম্মান প্রদর্শন করি? এটা আমরা সাজাতে পারি, উই পে হোমেজ টু দ্য মার্টার্স, আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি
স্মৃতিসৌধের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্মরণ করে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। তারপর 3 নম্বর প্রশ্নের বাংলাটা হচ্ছে হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট? সাংস্কৃতিক কর্মসূচিগুলি কি উপস্থাপন করে? হেরোইক অ্যান্ড হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, মানে 1971 সালে সেই মহান আত্মত্যাগটাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। 2 নম্বর হচ্ছে হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড অন 26 মার্চ? 26শে মার্চে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কোথায়? হু টেক পার্ট ইন দ্য প্যারেড, আর সেই কুচকাওয়াজে অংশগ্রহণ করে কারা? আমরা এটা পেসেজের মধ্যে পেয়েছিলাম যে চিলড্রেন, গার্লস অ্যান্ড স্কাউট গাইড এরা অংশগ্রহণ করে। এই নাম্বারটা হচ্ছে হাউ ডু উই বিকাম ইন্সপায়ার্ড ফ্রম দিস প্যাসেজ? এই প্যাসেজ থেকে আমরা কিভাবে উৎসাহিত হতে পারি? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সুন্দর করে আগে সাজিয়ে তোমাদের লিখতে হবে, তারপর প্যাসেজ থেকে তোমরা উত্তরগুলো লিখতে হবে এগুলো। আমরা 3 নঙ্গের প্যাসেজটা অবশ্য আমরা অন্য জায়গায় আলোচনা করব, আমি শূন্যস্থানে আলোচনা করতেছি। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য ন্যাচারাল ফিনোমিন, অধিকাংশ প্রাকৃতিক বিষয় আর বিয়ন্ড হিউম্যানস কন্ট্রোল, মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইয়েট তবুও হি ক্যান, তবুও সে পারে কন্ট্রোল সাম অ্যাসপেক্ট, তবুও মানুষ কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারে। এই নাম্বারটা আমরা কন্ট্রোল দিতে পারি, রিডিউস দিতে পারি, কন্ট্রোল বা রিডিউস দিতে পারি। মানুষ তবুও নিয়ন্ত্রণ করতে পারে সাম অ্যাসপেক্ট, কিছু বিষয়, লাইক দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের মতো কিছু বিষয় মানুষ এখনো নিয়ন্ত্রণ করতে পারে বাই হিজ ওয়াইজ অ্যাক্টিভিটিস, তার জ্ঞানমূলক কার্যকলাপের মাধ্যমে। তোমরা যখন যে কোনো পেসেজ পড়বে অবশ্যই প্রতিটা লাইন ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে, কারণ এতে আমাদের ইংরেজি অর্থগুলো খুব সহজে বোঝা যায়। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন, কার্বন ডাইঅক্সাইড হয় ইজ দ্য মেইন, কার্বন ডাইঅক্সাইড হয় প্রধান রিজন, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন রিজন অফ ইট, কার্বন ডাইঅক্সাইড হয় প্রধান কারণ এটার জন্য। এর আমরা রিজন দিতে পারি, কজ দিতে পারি, অথবা এখানে সোর্সও দিতে পারি। কার্বন ডাইঅক্সাইড ইজ, কার্বন ডাইঅক্সাইড ইজ, কার্বন ডাইঅক্সাইড ইজ বিং, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ইজ বিং রেজড, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজড দিতে পারি, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের মধ্যে, বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্পভিত্তিক কার্যকলাপ, হ্যাভ গিভেন রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, শিল্পভিত্তিক কার্যকলাপের কারণে অনেক কলকারখানার উৎপত্তি হয়েছে। হোয়ার কয়লা ইজ নিডেড ফর এনার্জি, যেখানে কয়লা প্রয়োজন শক্তির জন্য, কয়লা ইজ নিডেড দিতে পারি অথবা রিকোয়ার্ড দিতে পারি, নিডেড বা রিকোয়ার্ড। মোরওভার উপরন্তু, মিনারেল অয়েল, খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস আর অলসো ইউজড, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল ব্যবহার করা হচ্ছে ফর ভেরিয়াস পারপোজ, বিভিন্ন উদ্দেশ্যে, ফর ভেরিয়াস পারপোসেস, বিভিন্ন উদ্দেশ্যে এগুলি ব্যবহার করা হচ্ছে। আমরা আনসিনের মধ্যে, আনসিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আনসিনটা বাংলা অর্থ সহকারে অবশ্যই বুঝতে হবে। আর এখানে 4 নং এবং 5 নং এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু এই আনসিনের মধ্যে দেওয়া আছে। আমরা প্রথমে এটা যদি বাংলা অর্থ সহকারে দেখি, দ্য গ্রেট মেন ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেস অফ দিস ওয়ার্ল্ড, মহৎ ব্যক্তিরা এই বিশ্বের বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে। বাট দেয়ার অ্যাক্টিভিটিস মেক দেম, কিন্তু তাদের কার্যকলাপ তৈরি করে ফ্যামিলিয়ার, পরিচিতি লাভ করে, অ্যান্ড ক্লোজার টু আস, আমাদের কাছাকাছি নিয়ে আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছেন তেমনি একজন মহৎ ব্যক্তি, হু কন্ট্রিবিউটেড, যিনি অবদান রেখেছেন এ লট টুয়ার্ডস বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় অনেক অবদান তিনি রেখেছেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল, তিনি হচ্ছেন এই বাংলার সবচেয়ে পণ্ডিত একজন ব্যক্তি, সবচেয়ে মহান একজন ব্যক্তি। গ্রেটেস্ট সবচেয়ে মহান, স্কলার অর্থ পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি। দিস গ্রেট স্কলার, এই মহান পণ্ডিত, ওয়াজ বর্ন অন জুলাই, তিনি জন্মগ্রহণ করেছেন জুলাই মাসে 1885, 1885 সালে, এট 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ভারতের পশ্চিম বাংলার 24 পরগনায় 1885 সালের জুলাই মাসে তিনি জন্মগ্রহণ করেন। এই তারিখ এবং স্থানগুলি কিন্তু আনসিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হি পাসড হিজ এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি প্রবেশাধিকার পরীক্ষায় পাশ করেছিলেন in 1904 সালে, and obtained his BA ডিগ্রি, এবং তিনি বিএ ডিগ্রি অর্জন করেছিলেন 6 years later, 6 বছর পরে। তার মানে 1904 সালে তিনি প্রবেশাধিকার পরীক্ষায় পাশ করেছেন এবং 6 বছর পরে তিনি বিএ ডিগ্রি অর্জন করছেন। এই 1904 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে এটা 1910 সাল হয়। It took him 2 years to complete his MA, MA ডিগ্রি পরিপূর্ণ করার জন্য তার 2 বছর সময় লেগেছিল, and another 2 years for his Bachelor of Law degree, এবং আরো 2 বছর সময় লেগেছিল তার এই আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য। He later joined, তারপর তিনি যোগদান করেছেন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা in 1921, 1921 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগদান করেছিলেন as a প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড বাংলা, সংস্কৃত এবং বাংলার প্রফেসর হিসেবে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগদান করেছেন 1921 সালে। He was awarded, তাকে পুরস্কৃত করা হয় the doctorate degree from, he was awarded the doctorate degree from Sorbonne University, Paris in 1928, 1928 সালে এই প্যারিসের সোরবন ইউনিভার্সিটি থেকে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বাংলা সাহিত্যের কথা, the first well arranged history of Bangla literature was composed by him, তিনি এই বাংলা সাহিত্যের বিষয়ে সর্বপ্রথম বই লিখেছিলেন বাংলা সাহিত্যের কথা, that was published in 1953, এটা 1953 সালে প্রকাশিত হয়েছিল। This great scholar remained busy, এই মহান পণ্ডিত সবসময় ব্যস্ত ছিলেন with his work till he became seriously ill in 1967, 1967 সালে তিনি যখন মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন তখনও তিনি এই মহান পণ্ডিত তার কাজকর্মে ব্যস্ত ছিলেন and was confined to bed for about 2.5 years, এবং তিনি 2.5 বছরের মতো শয্যাশায়ী ছিলেন। ডক্টর শহীদুল্লাহ breathed his last on 13 July 1969 in Dhaka, এই ডক্টর শহীদুল্লাহ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 13 জুলাই 1969 সালে ঢাকায়। We remember him with great respect, আমরা তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি and gratitude, এবং কৃতজ্ঞতার সাথে আমরা তাকে এখনো স্মরণ করি। আমাদের বাংলা সাহিত্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক অবদান রেখেছেন। আসলে বর্তমানে এই মহান পণ্ডিতদের কথা কিন্তু আমরা যুগে যুগে ভুলেই যাচ্ছি। আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এদের জীবনী আমরা ক্লাস 5 4 বইয়ের মধ্যে পড়ছি, কিন্তু এগুলো এখন তুলে দেওয়া হচ্ছে, যার কারণে হয়তো বর্তমান যুগে ছেলেমেয়েরা এদের সম্পর্কে খুব কমই জানতে পারতেছে। এটা খুবই অত্যন্ত দুঃখজনক। এখন আসলে আমরা 4 নংটা পরিপূর্ণ করি, 4 নং এর টেবিলটা। এটা একদম সহজ, এখানে কিন্তু 5 এর মধ্যে 5 পাওয়াই সম্ভব। এই পেসিসটা যদি আমাদের আনসিনটা যদি খুব ভাবে আমরা বুঝতে পারি তাহলে এখানে 5 এর মধ্যে 5 পাবে ইনশাআল্লাহ। কমপ্লিট দ্য টেবিল, এই টেবিলটা পরিপূর্ণ করো বেলো, নিচের টেবিলটা পরিপূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পেসেজ, উপরে পেসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটা তোমাকে পরিপূর্ণ করতে হবে। এখানে লেখা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে টেবিলটা, স্পেশালিটি বিশেষত্ব কি, গ্রেট কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার, তিনি বাংলা সাহিত্যে ব্যাপক অবদান রেখেছেন। আর টাইম, সময়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন, এই 1 নাম্বার জন্মগ্রহণ করেছেন কখন, জুলাইয়ের 1885 সাল। এখান থেকে পেসেজ থেকে তোমরা এই শব্দগুলো এখানে উঠায় দিবা। তারপর হচ্ছে হু অর হোয়াট, কে বা কি, ইভেন্ট অর অ্যাক্টিভিটি, কার্যকলাপটা কি, হোয়েন সময় দিতে হবে, হোয়ার মানে স্থান দিতে হবে, হোয়ার থাকলে স্থানবাচক দিতে হবে শব্দগুলো, হোয়েন থাকলে সময় দিতে হবে, ইভেন্ট অ্যাক্টিভিটি তার অবদানগুলো সম্পর্কে বা কার্যকলাপ সম্পর্কে দিতে হবে, হু অর হোয়াট এখানে কি বা কে। 2 নম্বরটা যদি আমরা দেই, ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন, 1904 সালে কে প্রবেশাধিকার পরীক্ষায় পাশ করেছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিতে হবে, 2 নম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পেসিস থেকে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি পাশ করেছেন, এই 2 নঙ্গে শুধু তার নামটা দিতে হবে। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জয়েন্ট অ্যাজ প্রফেসর ইন 1921, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1921 সালে প্রফেসর হিসেবে যোগদান করেছিলেন কোথায়, কোথায় যোগদান করেছিলেন, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে।
এখান থেকে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগদান করেছিলেন 1921 সালে। তারপরে হি ইন 1928 সালে সোরবন ইউনিভার্সিটি, এই প্যারিসের ইউনিভার্সিটি তাকে কি করেছিল? আমরা এখানে পেয়েছিলাম তাকে অ্যাওয়ার্ডেড, এই এখান থেকে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ডক্টরেট ডিগ্রি, তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড, বাংলা সাহিত্যের কথা প্রকাশিত হয়েছিল ইন, কত সালে বাংলা সাহিত্যের কথা প্রকাশিত হয়েছিল? এখানে আমাদের সালটা ছিল, বাংলা সাহিত্যের কথা প্রকাশিত হয়েছিল এটা হচ্ছিল 1953 সালে। শুধু খালি সময়ের জায়গার মধ্যে এই 1950 দিতে হবে। আর সামারিটা লিখার সময় তুমি আনসার টু দ্য কোয়েশ্চন নং 5 এটা লিখে সামারি, এখানে লিখতে গেলে এইভাবে দিতে পারো, যে প্রথমে দিতে পারো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট স্কলার অফ বেঙ্গল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। তারপর তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, কি কি ক্ষেত্রে অবদান রেখেছেন। এই পেসেজ থেকে তোমরা বানিয়ে এই সামারিটা দিতে পারবা। অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায় লিখলে আরো বেশি নাম্বার পাবে। আর একদমই যদি তোমরা নিজের ভাষায় না লিখতে পারো, তাহলে পেসেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠিয়ে দিলে হবে, সেখানে নিশ্চয় তোমরা ভালো একটা মার্কস পাবে। আর সামারির জন্য 7 থেকে 8 লাইন দিলে হবে, যেহেতু 10 নম্বরের 6-7 লাইন এরকম দিলে হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে দিতে হবে। এখন আসো আমরা 6 নং নিয়ে আলোচনা করি। এ নাম্বার প্রথম হচ্ছে মোরালিটি ডেভেলপ দ্য কনসাস, নৈতিকতা বিবেককে উন্নত করে। বাই হুইচ, যার মাধ্যমে ম্যান ক্যান জাজ গুড অর ব্যাড, যার মধ্যে মানুষ ভালো এবং খারাপ বিবেচনা করতে পারে। অ্যান্ড রাইট অর রং, এবং সঠিক এবং কোনটা ভুল সেটা মানুষ বিবেচনা করতে পারে। তাহলে এখানে আমাদের প্রথমে কি এই এ নাম্বারের সাথে 4 নাম্বারটা, আর এখানে মিলবে হলো 4-এর সাথে হচ্ছে 2 নাম্বার। অবশ্যই এটা পাশে আমি উত্তরটা লিখে দিব, আমি আগে বাংলা উত্তর সহ তোমাদের একটু বুঝিয়ে দিই, এগুলো লিখার প্রয়োজন নাই, আমি উত্তরটা এই পাশে দিয়ে দিতেছি। তারপরে বি নাম্বার হচ্ছে ইট হেল্পস এ ম্যান, এটা একজন মানুষকে সাহায্য করে গাইড হিমসেলফ, নিজেকে পরিচালিত করতে ইন এ প্রপার ওয়ে, সঠিকভাবে। অ্যান্ড কাল্টিভেট, এবং অভ্যাস তৈরি করতে, এটা হচ্ছে এইটা 5 নাম্বার, অল দ্য ভার্চুস টু বিকাম এ কমপ্লিট ম্যান, এবং সকল প্রকার গুণাবলী অর্জন করতে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। আমি আবার বলি, ইট হেল্পস এ ম্যান, এটা একজন মানুষকে সাহায্য করে গাইড হিমসেলফ ইন এ প্রপার ওয়ে, সঠিক পথে নিজেকে পরিচালিত করতে। অ্যান্ড কাল্টিভেট অল দ্য ভার্চুস টু বিকাম এ কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সকল গুণাবলী অর্জন করতে। তারপর সি নাম্বার, ইট ইজ হ্যাজ এ গ্রেট নেচার পাওয়ার, এটা হয় এমন এক প্রাকৃতিক শক্তি দ্যাট গ্রোস ন্যাচারালি ইন হিউম্যান বিহেভিয়ার, যা মানুষের আচার ব্যবহারে প্রাকৃতিকভাবেই বা স্বাভাবিকভাবেই তৈরি হয়। এরপর হচ্ছে হুইচ ক্যান নট ইগনোর লজিক অ্যান্ড রিজন, যেটা কখনোই অবহেলা করা যায় না বা অবহেলা করার কোনো কারণ থাকে। সি নাম্বারটা বলি আবার, ইট ইজ হ্যাজ এ গ্রেট ন্যাচারাল পাওয়ার দ্যাট গ্রোস দ্যাট ইট গ্রোস ন্যাচারালি ইন হিউম্যান বিহেভিয়ার হুইচ ক্যান নট ইগনোর লজিক অ্যান্ড রিজন। তারপর ডি নাম্বার, বাট কিন্তু নাওয়াডেজ মোরাল ইরোশন, কিন্তু বর্তমানে এই নৈতিকতার অবক্ষয় ইজ ইনক্রিজিং, নৈতিকতার অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড উই আর লসিং, এবং আমরা হারিয়ে ফেলতেছি। নৈতিকতার অবক্ষয় বর্তমানে বিলুপ্ত হচ্ছে এবং উই আর লসিং, আমরা হারিয়ে ফেলতেছি। দ্য ইনভ্যালুয়েবল ভার্চু অফ মোরালিটি, দ্য ইনভ্যালুয়েবল ভার্চু অফ মোরালিটি, এই নৈতিকতাগুলি আমরা এখন বর্তমানে হারিয়ে ফেলতেছি। তারপর ই নাম্বার, ইফ উই ডো নট প্র্যাকটিস মোরালিটি, আমরা যদি নৈতিকতা তৈরি না করি বা নৈতিকতা যদি আমরা চর্চা না করি, ফ্রম আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশবকাল থেকে বা শিশুকাল থেকে, উই শ্যাল ফেল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, তাহলে আমরা জীবনের প্রতি ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাব। এই নাম্বারটা হচ্ছে, ইফ উই ডো নট প্র্যাকটিস মোরালিটি ফ্রম আওয়ার চাইল্ডহুড উই শ্যাল ফেল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, তাহলে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যর্থ হয়ে পড়ব। এখন আমরা এই পাশে যদি উত্তরটা লিখি, তাহলে আমাদের কি এর সাথে কি মিলছিল? এর সাথে আমাদের 5 নাম্বারটা মিলছে, এর সাথে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2 নাম্বারটা, তারপরে 20 সাথে হচ্ছে 1 নাম্বার, এবং
5 নাম্বার। আর সির সাথে হচ্ছে 4 নাম্বার আর 1 নাম্বার। ডির সাথে হচ্ছে 2 নাম্বার, ডির সাথে 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বারটা মিসিং হয়েছিল। এবং ইর সাথে বাকি যেটা আছে, ইর সাথে হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার। এ হচ্ছে আমাদের উত্তরটি, সঠিক উত্তর। এখন আসো আমরা রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করি। রিঅ্যারেঞ্জ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা খুব সহজে মনে রাখার টেকনিকটা হচ্ছে, গল্পটা যদি আমরা মাথায় রাখি বাংলা অর্থটা, তাহলে রিঅ্যারেঞ্জ ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। বাংলা অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু রিঅ্যারেঞ্জ এর গল্প আকারে মনে রাখতে হবে, তাহলে রিঅ্যারেঞ্জ কখনো ভুল হবে না। এখানে 8 এর মধ্যে 8 পাওয়া সম্ভব। আমি প্রথমে রিঅ্যারেঞ্জ এর যেগুলো সিকোয়েন্স অনুযায়ী আমি বাংলা অর্থ সহকারে প্রথমে বুঝাইতেছি, তারপর এটার গল্পটা তোমাদেরকে আমি বলতেছি, দেখবো খুব সহজে রিঅ্যারেঞ্জ মনে থাকবে। প্রথমে হচ্ছে সি নাম্বার। ওয়ান্স দেয়ার লিভড এ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোক্লিস। একদা অ্যান্ড্রোক্লিস নামে একজন যুবক বাস করত। তারপরে হচ্ছে ডি নাম্বারটা, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত হি ওয়াজ কট বাই এ স্লেভ মার্চেন্ট। তাকে একদল কৃতদাস বণিক তাকে ধরে ফেলেছিল। দুর্ভাগ্যবশত এ স্লেভ মার্চেন্ট, একজন মানে কৃতদাস বণিক যারা ব্যবসায়ী তাকে ধরে ফেলেছিল। তারপরে হচ্ছে দ্য মার্চেন্ট সল্ট হিম, সেই ব্যবসায়ী সল্ট হিম তাকে বিক্রি করে দিয়েছিল টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। অন্য একজন ধনী ব্যক্তির কাছে, অন্য দেশে একজন ধনী ব্যক্তির কাছে সেই ব্যবসায়ী তাকে বিক্রি করে দিয়েছিল। তারপরে হচ্ছে দ্য ম্যান ওয়াজ ভেরি রোড অ্যান্ড ক্রুয়েল, আর সেই ধনী লোকটা ছিল খুব নিষ্ঠুর এবং পাষাণ বা পাষণ্ড ছিল। হ্যাঁ, এফ নাম্বার পরে হি ইউজ টু ইনফ্লিক্ট হেভি টর্চার অন হিম, সে অ্যান্ড্রোক্লিসের উপর অনেক নির্যাতন করত, অত্যাচার করত। তারপর সে অত্যাচার সহ্য করতে না পেরে অ্যান্ড্রোক্লিস কি করলো একদিন, ইট ওয়াজ আনবিয়ারেবল ফর হিম, এই অ্যান্ড্রোক্লিসের জন্য সে অত্যাচারটা ছিল একেবারে অসহনীয়, সে সেটা সহ্য করতে পারতো না। তারপরে বি নাম্বার, টু এসকেপ টর্চার, সে অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য, হি ওয়ান ডে ফ্লিউড ফ্রম হিজ মাস্টার্স হাউস, সে একদিন তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল, মানে অ্যান্ড্রোক্লিস একদিন তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল। হি টুক শেল্টার ইন এ কেভ, তারপর সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমরা যদি গল্পটা আবার বলি, সেটা এরকম হবে যে, একদা একজন যুবক লোক বাস করত অ্যান্ড্রোক্লিস নামে। দুর্ভাগ্যবশত তাকে একজন কৃতদাস ব্যবসায়ী ধরে ফেলেছিল, এবং সেই কৃতদাস ব্যবসায়ী তাকে অন্য একটা দেশের ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল। আর সেই ধনী ব্যক্তি ছিল খুবই খরকস এবং নিষ্ঠুর প্রকৃতি ছিল। নিষ্ঠুর প্রকৃতি থাকার কারণে সে কি করতো, হি ইউজ টু ইনফ্লিক্ট হেভি টর্চার, তার উপর খুব নির্যাতন করতো, অত্যাচার করতো। আর সেই অত্যাচারের মাত্রাটা এতই বেশি ছিল যে অ্যান্ড্রোক্লিস সেটা সহ্য করতে পারতো না। তাই একদিন সে অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্ড্রোক্লিস তার মনিবের বাড়ি থেকে পালিয়ে গেল, এবং সে পালিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। তারপর আরেকটা ঘটনা আছে যে সন্ধ্যার সময় সেই গুহার মধ্যে একটা সিংহ ঢুকতেছিল, সেটা অন্য একটা রিফারেন্স আছে, আমি তোমাদের কোনো জায়গায় সেটা বুঝিয়ে দেবো। এখন আমরা রিফারেন্সের উত্তরটা এখানে লিখে দেই। আমি এখানে রিফারেন্সের উত্তরটা তোমাদেরকে সাজিয়ে দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে সি নাম্বার, ডি, তারপরে এ, এইচ, এফ, জি, বি এবং ই। পরীক্ষা হলে এটা তোমরা উত্তরটা শুধু একটা টেবিল বানিয়ে উপরে 1 2 3 এরকম, আর নিচে শুধু উত্তরগুলো সাজিয়ে লিখলে হবে, পুরো পেজে লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা এই পেজটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর অবশ্যই এই পেজটা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে, যাতে তারাও ভালোভাবে এসএসসি পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারে। আর তোমরা অবশ্যই আমার পেজটা এবং এই ইউটিউব চ্যানেলটা, অবশ্যই পেজটা ফলো করবে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে। এতে মনে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে, বরং ক্ষতি হবে না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আমরা একটা গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ রইল।